কম্পাসকে বাড়িতে ফিরিয়ে আনলো বিহান, দেখে খুশি হয়ে গেল বাড়ির লোকজন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাসের প্রচন্ড খিদে পেলে কনস্টেবলকে খাবার আনতে পাঠায় অফিসার। এরপরেই দেখা যায় চা ও বিস্কিট এনে দিলে কম্পাস পাগলের মতো খেতে থাকে। এই খাবার খেতে দেখে অবাক হয়ে যায় অফিসার। অফিসার বলতে থাকে, আপনার প্রচন্ড খিদে পেয়েছে তাই তো? তখনই কম্পাস বলে, হ্যাঁ আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে প্লিজ খেতে দিন, আমাকে খাওয়ার সময় দিন, আমি খেয়ে তারপরে আপনার সঙ্গে কথা বলছি। তখনই দেখা যাবে পুলিশ কনস্টেবলকে বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি যে মেয়েটা ভদ্রবাড়ির মেয়ে, এত দূর থেকে এভাবে একা একা বেরিয়ে এসেছে। 2টো দিন চলে গেছে, 2টো দিন পার হয়ে গেছে, কোনো খাবার খায়নি, কোনো কিছু করেনি, শুধুমাত্র এভাবে ঘোরাঘুরি করেছে। সত্যি ওনার শরীরের উপর দিয়ে যে কি গেছে বুঝতেই পারছি। তখনই কনস্টেবল বলে, হ্যাঁ স্যার একদম ঠিক বলেছেন, ওনার শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে, দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা সত্যি কিছু মনে করতে পারছে না। একটা রোগ বেরিয়েছে না, অনেক মানুষ তো বাড়ি থেকে বেরোয়, এরপরে এরপরে এই রোগে আক্রান্ত হয়ে আর সবকিছু ভুলে আর কখনোই বাড়ি ফেরা হয় না। কিন্তু কিন্তু কজনেরই ভাগ্য হয় এভাবে এভাবে বাড়িতে ফিরতে পারে। ও তো তাও ভাগ্য করে ওর হাজবেন্ডের নামটা বলতে পেরেছিল বিধায় আমরা ওর হাজবেন্ডের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। এরপরে দেখা যাবে অফিসার অফিসার কম্পাসের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর কম্পাসের খাবার খাওয়া দেখতে থাকে। মনে মনে বলতে থাকে, সত্যি মেয়েটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি, যত দেখছি তত তত অবাক লাগছে মেয়েটাকে দেখে। এদিকে দেখা যাবে বাড়িতে সবাই মিলে পুজোয় বসেছে। কম্পাসকে ফিরে পাওয়ার জন্য পুজো পুজো করছে। এরপরে দেখা যাবে মোনালিসা ঠাকুরের কাছে বলতে থাকে, যে করে হোক কম্পাসকে ফিরিয়ে দিও, কম্পাস না ফিরলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এদিকে দেখা যাবে বিহান ড্রাইভারকে বলতে থাকে, দাদা একটু তাড়াতাড়ি করো না, এভাবে এভাবে আস্তে চালালে কি করে হবে, একটু জোরে চালাও। তখনই দেখা যাবে এ কথা শুনে প্রান্তিক বলতে থাকে, কি হচ্ছে বিহান, এরকম করে তাড়াহুড়ো কেন করছো বলো? এরকম তাড়াহুড়ো করতে নেই, এরকম তাড়াহুড়ো করলে কি করে চলবে? একদম তাড়াহুড়ো করবে না। আমাদের আমাদের রাস্তাতে যেরকম নিয়ম সেটা তো মেনটেন করতে হবে তাই না? এদিকে দেখা যাবে ঋতুজা ঠাকুরের কাছে বলতে থাকে, কোনোভাবে যেন বিহানদের ফিরে আসতে না হয়, বিহানরা যেন কম্পাসকে নিয়েই ফিরে, ওরা যেন একা একা খালি হাতে না ফিরে। আমি মেনে নিতে পারবো না, কম্পাসকে ছাড়া আমি নিজের জীবনটা ভাবতেও পারি না। এরপরে দেখা যাবে মোনালিসা বলতে থাকে, ঋতুজা আন্টি আপনি একদম ভাববেন না, আমার বিশ্বাস বিহানরা এবার কম্পাসকে অবশ্যই ফিরিয়ে নিয়ে আসবে, কম্পাসকে নিয়েই আসবে ওরা। আমি আমি সবটা মনে প্রাণে বিশ্বাস করছি। কাকিমণি তো বলেছিল যে বিঘ্নহর্তার পুজো করলেই কম্পাসকে ফিরে পাওয়া যাবে, আমরা তো সেই পুজোটা সম্পূর্ণই করছি তাই না? তখনই দেখা যাবে ঋতুজা বলতে থাকে, এর আগেও তো অনেক হয়েছে তাই না, যে বিহান ফোন করে বলছে আমরা কম্পাসের কাছে পৌঁছাচ্ছি, কিন্তু কম্পাসের কাছে পৌঁছাতে পারিনি। এদিকে দেখা যাবে বিহান গাড়িতে বসে বসে চিন্তা করতে থাকে আর বলতে থাকে, কতক্ষণ লাগবে কে জানে, কত তাড়াতাড়ি আমাকে পৌঁছাতে হবে, কিন্তু আমি তাড়াতাড়ি পৌঁছাতেই পারছি না। ওখানে কম্পাস কি করছে না করছে আমি কিচ্ছু জানি না। এরপরে দেখা যাবে এদিকে ঠাকুরের সামনে বসে কাঁদতে থাকে ঋতুজা। ঋতুজা বলতে থাকে, আমি আমার মেয়েটাকে যে কোনো মূল্যে ফিরে পেতে চাই, আমার মেয়েকে আমি হারাতে পারবো না, কোনোভাবেই না। আমার মেয়েটা যে আমার আমার থেকে ও দূরে চলে যাবে এটা তো আমি মেনে নিতে পারবো না, যে করে হোক আমার মেয়েটাকে ফিরে পেতে হবে। ঠিক তখনই দেখা যাবে এদিকে বিহান পুলিশ স্টেশনে এসে কম্পাসকে দেখে চিৎকার করে ওঠে, বলতে থাকে, কম্পাস তুমি ঠিক আছো? এই বলে কম্পাসকে জড়িয়ে ধরে। এদিকে দেখা যাবে পুজো শেষ হলে ঋতুজা বলতে থাকে, এখনো এখনো কম্পাসকে নিয়ে ফিরছে না কেন? খবরও এলো না, একটা তো ফোন করবে নাকি? এই ছেলেটাকে নিয়ে আর পারি না, কতক্ষণ আর অপেক্ষা করব বলো তো? তখনই অখিলেশ বলে, প্লিজ ঋতুজা এরকম করে ভেঙে পড়লে কি করে হবে, এরকম করে অস্থির হয়ে পড়লে কি করে হবে বলো তো? তুমি যদি এরকম অস্থির হয়ে পড়ো তবে তো সমস্ত কিছু শেষ হয়ে যাবে তাই না? তুমি প্লিজ এরকম করে অস্থির হয়ে পড়ো না। এরপরে দেখা যাবে অরিন বলতে থাকে, আমি বুঝতে পারছি না এই
মেয়েটার কারণে বাড়ি শুদ্ধ লোকজন টেনশন করছে। এই মেয়েটা কটা ভালো কাজ করে আর যাই করতে পারুক বা না পারুক সবার মাথা কিনে নিয়েছে যে ও ও সবাইকে টেনশনে ফেলেই দেবে, ওর জন্য সবাই টেনশন করছে। ঠিক তখনই দেখা যাবে বিহান কম্পাসকে নিয়ে বাড়ি ফিরে আর ঋতুজাকে ডাকতে ঋতুজা তাকিয়ে কম্পাসকে দেখে কান্নায় খুশিতে কান্না করে দেয়। এরপরে দেখা যাবে সবাই মিলে খুশিতে কান্না করতে থাকে আর বলতে থাকে আমাদের কম্পাস ফিরে এসেছে, আমাদের আমাদের পুজো সঠিক হয়েছে। এরপরে দেখা যাবে ঋতুজা দৌড়ে গিয়ে কম্পাসকে জড়িয়ে ধরে। এরপরে এরপরে অরিন মনে মনে বলতে থাকে যাক ভালোই ফিরে এসেছে, এতেই অনেক। তা না হলে বাড়িতে যা হুড়চুটি শুরু হয়েছিল, এরকম চলতে থাকলে তো বাড়ির পরিবেশটাই নষ্ট হয়ে যেত। এদিকে দেখা যাবে বিহান কম্পাসকে বাড়ি ফেরালে কম্পাস কোনোভাবেই কিছু চিনতে পারে না, শুধু চারপাশটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে এটা আমি কোথায় এলাম, এত লোকজন কেন এখানে, কে এইগুলো লোকজনরা কারা, আমি তো কাউকে চিনতে পারছি না। এরপরে দেখা যাবে মোনালিসা খুশিতে আত্মহারা হয়ে যায় আর বলতে থাকে কম্পাস তুই ফিরে এসেছিস, আমি জানতাম তুই ফিরবি, তোর কিচ্ছু হতে পারে না, তোর মতো ইন্টেলিজেন্ট মেয়ে এভাবে হারিয়ে যেতে পারে না। এরপরে দেখা যাবে ঋতুজা বলতে থাকে আমার আমার কম্পাস ফিরে এসেছে। এই বলে এই বলে কম্পাসকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে কেন চলে গিয়েছিলি মা, তুই এভাবে আমাকে না বলে কোথায় গিয়েছিলি, জানিস না মায়ের কষ্ট হয়, তোকে ছাড়া মা থাকতে পারে না, কোথায় গিয়েছিলি বল। তখনই দেখা যাবে কম্পাস বলতে থাকে মা কি হয়েছে। এরপরে দেখা যাবে ঋতুজা ঋতুজা কম্পাসকে জড়িয়ে অনেক রকমের কথা বলতে থাকে কিন্তু কম্পাস আর কোনো কথাই বলে না। এরপরে ঋতুজা বলে কি হয়েছে তোর, কথা বলছিস না কেন। ঠিক তখনই দেখা যাবে বাচ্চারা এসে বলতে থাকে ছোট কাকিমণি তুমি এসেছো। এরপরে দেখা যাবে এরপরে দেখা যাবে ঋতুজা কম্পাসকে বারবার বলতে থাকে তুই কোথায় গিয়েছিলি, কেন গিয়েছিলি বল, এভাবে এভাবে মাকে ছেড়ে আর কখনো যাবি না, জানিস না মায়ের কতটা কষ্ট হয়, মা তোকে ছাড়া তো থাকতেই পারি না, তোকে ছাড়া মায়ের মায়ের কোনো রকম দিনই যায় না, তুই কেন মাকে ছেড়ে চলে গিয়েছিলি, বুঝতে পারিস না যে তোর মা কতটা কষ্ট পায় তোকে ছাড়া। এরপরে দেখা যাবে কম্পাস কোনো কথা না বলে ঋতুজা নিজের বুকের সাথে কম্পাসকে জড়িয়ে রাখে আর বলতে থাকে আমি আর তোকে কখনো কোথাও যেতে দেব না, কখনো কোথাও তোকে যেতে দেব না। এরপরে দেখা যাবে মোনালিসা এসে কম্পাসকে বলতে থাকে কম্পাস তুই ঠিক আছিস তো, জানিস তোর জন্য আমরা কতটা চিন্তা করেছি, তোর জন্য কতটা টেনশনে ছিলাম আমরা, তোকে না পেয়ে সবাই তো পুরো পাগল হয়ে গিয়েছিলাম, তুই যে ফিরে এসেছিস এটাই অনেক। আমি তো আমি তো কোনোভাবে নিজেকে ক্ষমা করতে পারতাম না তোর যদি কিছু হয়ে যেত। ঠিক তখনই মেঘমালা বলতে থাকে কম্পাস এসেছে। এরপরে দেখা যাবে মেঘমালা দৌড়ে সে কম্পাসকে দেখে খুশি হয়ে যায়। এরপরে ঋতুজা ও মোনালিসা দুজনে মিলে কম্পাসকে সোফায় বসিয়ে দেয় আর বলতে থাকে এখানে বসে একটু রেস্ট কর, আর বিহান তোমরা কি ওকে হসপিটাল দেখে ঘুরিয়ে নিয়ে এসেছো। তখনই দেখা যাবে বিহান বলতে থাকে না মা, এখনো হসপিটালে নেওয়া হয়নি, আমি ভেবেছি দরকার হলে ডক্টরকে বাড়িতেই ডাকবো, কারণ ওর শরীরের অবস্থাটা তো ভালো নয় তাই। তখনই দেখা যাবে ঋতুজা বলতে থাকে হ্যাঁ তুমি বরং ডক্টরকে বাড়িতেই ডাকো। তখনই প্রান্তিক বলে হ্যাঁ ওর শরীরের অবস্থা ভালো নয়, ওকে একটু রেস্ট নিতে হবে, অনেক তো ধকল গেছে ওর উপর দিয়ে, এই শরীরে অনেক অনেক ধকল নিয়েছে নিজের শরীরের উপর, তারপরে তো ওকে অনেক কষ্ট করতে হয়েছে, ঘোরাফেরা করতে হয়েছে। এরপরে দেখা যাবে মোনালিসা বলতে থাকে আমাকে ক্ষমা করে দিস কম্পাস, আমি জানি তোর আজকে এই দশার কারণে আমার দাদুই নি- নাদু দাদ আমার দাদুই অপরাধী, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না, তোর যদি কিছু হতো আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারতাম না এবং দাদুকেও কখনো ক্ষমা করতে পারতাম না, দাদুকে আমি কখনোই ক্ষমা করতাম না। আমি জানি সবকিছুর পেছনে দাদুরই হাত আছে, কিন্তু আমি কোনোভাবে দাদুর দিকে আঙুল তুলতে পারছি না। এরপরে দেখা যাবে মোনালিসা বলতে থাকে আমি আমি সত্যি বলছি তোকে, আমি তোকে কথা দিচ্ছি আমি দাদুকে কিছুতেই ছাড়বো না, আমি দাদুর মুখোমুখি দাঁড়াবো, দাদুকে জবাবদিহি করতে হবে যে দাদু এই কাজটা কেন করেছে, কেন করলো তোর সঙ্গে এমন। এরপরে দেখা যাবে মোনালিসা বলতে থাকে কিরে কম্পাস কথা বলছিস না কেন, কি হয়েছে তোর, এভাবে চুপচাপ আছিস যে, কোনো কথা বলছিস না, কিচ্ছু বলছিস না, কথা বল।
কিছু বল তো। এভাবে এভাবে শুধু তাকিয়ে থাকলে হবে? তখনই কম্পাস বলতে থাকে, আসলে আসলে সত্যি বলতে আমার না কিছু মনে পড়ছে না। আমি আমি কিচ্ছু মনে করতে পারছি না। কে গো তোমরা? এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। মোনালিসা বলতে থাকে, কি বলছিস এসব? তুই কিছু মনে করতে পারছিস না কেন? তুই কিছু মনে করতে পারছিস না মানে? তখনই ঋতুজা বলে, এসব কি বলছিস কম্পাস? তুই আমাদের মনে করতে পারছিস না? তখনই কম্পাস বলে, না আমি আপনাদের কাউকে মনে করতে পারছি না, কিচ্ছু মনে পড়ছে না আমার। তখনই বিহান বলে, মা তোমাকে আমি সবটা ভেঙে বলছি, ডক্টর বলেছে ও ও সবকিছু সবকিছু সবসময় ভুলে যায়, আবার হঠাৎ হঠাৎ মনেও পড়ে। এটা ওর মাথায় আঘাত লাগার কারণে একটা সমস্যা হয়েছে। তারপরে ও কিছু ওয়ার্ড নাম্বার এগুলো এগুলো কোনো কিছুই মনে রাখতে পারছে না, ওর একটা সমস্যা হয়েছে। কিন্তু ডক্টর এখন সেটা পরিষ্কার করে বলছে না যেটা পার্মানেন্টলি হয়েছে নাকি নাকি শুধুমাত্র সমস্যা। এটা ট্রিটমেন্ট নিলে ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি না আমি কি করব। এরপরে মোহিনী বলে, এসব কি বলছো বিহান? এটারও ঠিক করতে হবে তাই না? ও তো স্মৃতিশক্তি ফেরাতে হবে। ওর স্মৃতিশক্তি না ফেরালে ও তো আমাদের কাউকেই চিনতে পারবে না। যে করে হোক ওর স্মৃতিশক্তি ফেরানোর ব্যবস্থা করতে হবে। তখনই মোনালিসা বলে, কম্পাস তুই চিন্তা করিস না, আমরা সবাই মিলে তোকে সাহায্য করব। এইদিকে দেখা যাবে অভিজ্ঞান দত্তকে ওষুধ দেয় মুক্তি আর বলতে থাকে, এই ওষুধটা সময় মতো খেয়ে নেবেন। এটা খেলে আপনার আপনার শরীরটা খারাপ করবে। আর আর ভাববেন না, বেশি নয়, একটু একটু যেটুকু যেটুকু যথেষ্ট সেটুকুই খারাপ করবে। আর এই উসুলায় আপনাকে আমি হসপিটালে নিয়ে যাব। এরপরে এরপরে ওখানকার প্ল্যান তো ওখানেই করা আছে, বুঝতে পারছেন আমার কথা? তখনই অভিজ্ঞান দত্ত বলতে থাকে, হ্যাঁ মুক্তি, কিন্তু কোনো বাড়াবাড়ি হবে না তো? তখনই মুক্তি বলে, না অভিজ্ঞান বাবু, কোনো বাড়াবাড়ি হবে না। আপনি শুধু আমার কথাটা মন দিয়ে শুনুন। আমি যেভাবে যেভাবে বলবো ঠিক সেভাবেই করবেন। তবেই সবকিছু ঠিকঠাক হবে। বুঝতে পেরেছেন? তখনই এ কথা শুনে দেখা যাবে এ কথা শুনে দেখা যাবে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, ঠিক আছে, আমি আমি আপনার কথা মতোই চলবো। আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই করব, একদম ভাববেন না। এ কথা শুনে তখন দেখা যাবে মুক্তি মুক্তি কনস্টেবলকে বলতে থাকে, আমি বুঝতে পারছি না আপনারা কি করছেন। এভাবে এভাবে একজন লোক অসুস্থ হয়ে পড়ছে আর আপনারা এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ওনার যদি শরীরের কোনো ক্ষতি হয়, আমি আপনাদের বলে দিচ্ছি, কাউকে ছাড়বো না, কাউকে নয়। ওনাকে ওনাকে কোনোভাবে যদি অসুস্থ হয়ে পড়তে দেখেছি, আপনাদের ওপর আমি অ্যাকশন নিতে বাধ্য হব। তখনই এই কথা শুনে দেখা যাবে কনস্টেবল বলতে থাকে, ম্যাম এসব কি বলছেন? আমি তো আপনাদের ফোনে কথা বলতে বললাম, তারপরেও আমার সঙ্গে এই ব্যবহার কেন করছেন? এরপরে দেখা যাবে মুক্তি বলতে থাকে, আমি যেটা বললাম সেটাই করুন। এই বলে মুক্তি চলে যায়। তখনই কনস্টেবল দেখা যাবে অভিজ্ঞান দত্তকে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে আপনার? আপনার কি শরীরটা খারাপ করছে? তখনই অভিজ্ঞান বাবু বলতে থাকে, না আমার কিচ্ছু হয়নি, আসলে কেমন যেন একটা আনইজি ফিল হচ্ছে, মনে হচ্ছে শ্বাসটা বন্ধ হয়ে আসছে, কেমন একটা লাগছে। চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। আপনারা আসুন, আমাকে একা থাকতে দিন। আসলে আস- আসলে এই বয়সে এই ধকলটা নিতে পারছি না। পুত্রবধূ এই বয়সে আমাকে এমন একটা কেস দিল, মিথ্যা কেস, যেটার কারণে আমার বুকটা প্রচন্ড ব্যথা করছে। এ বলে এ বলে দেখা যাবে কনস্টেবল স্যারকে ডাকতে যায়। এদিকে দেখা যাবে কম্পাসকে ফ্রেশ করিয়ে ঘরে নিয়ে আসে বিহান। বিহান বিছানায় বসিয়ে বলতে থাকে, কম্পাস এখানে বসো, এখানে এখানে সুন্দর করে বসো, একটু একটু রেস্ট পাবে। তখনই কম্পাস চারপাশটা দেখতে থাকে। কম্পাসের জিনিসপত্র দেখে কম্পাস মনে মনে বলতে থাকে, এসব কি? এসব দিয়ে কি করে? এভাবে এভাবে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে কেন? এসবের মানে কি? এরপরে দেখা যাবে বিহান কম্পাসের পায়ের কাছে বসে কম্পাসের মাথায় হাঁটুতে মাথা দিলে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস নিজেকে হেজিটেট বোধ করে। এরপরে বিহান বলতে থাকে, জানো কম্পাস, এই দুদিন তুমি ছিলে না, আমি কেমন পাগল পাগল হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যে আমি মরে গেছি। আমার শ্বাস চলছিল, কিন্তু কোন রকম আমি কিচ্ছু করতে পারছিলাম না। আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছিল, কেমন একটা আনইজি ফিল হচ্ছিল। আমার কেমন লাগছিল তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি ভাবছিলাম তো তোমাকে হয়তো আমি একেবারে হারিয়ে ফেলেছি। কোথায় গেছো? আমি তোমার কোনো রকম কোনো লিঙ্ক পাচ্ছিলাম না। আমি ভাবতেও পারিনি তোমাকে আমি খুঁজে পাবো। জানো কম্পাস, তোমাকে ছাড়া আমার জীবনটা জীবনটা একদম একদম অন্ধ, সেটা আমি আজকে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। তখনই কম্পাস শুধু বিহানের কথা শুনতে থাকে, কিন্তু কোনোভাবেই বিহানের কথায় উত্তর দেয় না। এরপরে বিহান আস্তে আস্তে কম্পাসকে
অনেক কথাই বলতে থাকে আর বলতে থাকে, চিন্তা করো না, আমি তোমার ট্রিটমেন্ট করব, তোমাকে আমি ডক্টর দেখাবো, তোমার সমস্ত কিছু মনে পড়বে, সবকিছু মনে পড়তেই হবে। কেন মনে পড়বে না বলো? আমাদের বাড়ির সবাই মিলে যদি তোমাকে তোমাকে সুস্থ করে তোলার চেষ্টা করে, অবশ্যই তুমি পারবে, অবশ্যই সার্ভাইভ করবে তুমি।